তম বড় সংবাদ বিএনপির যে মনোনয়ন দেয়া হয়েছে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে 237টি আসনে। আবার কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির ঘোষণা না আসলেও আসলে গণমাধ্যমে অনেকের নাম চলে আসছে কে কোথায় নির্বাচন করতে যাচ্ছেন। একটু বিএনপির থেকে শুরু করি, জনাব আজিজুল বারী হিলাল, যেই আসনগুলোতে অর্থাৎ 237টি আসন চূড়ান্ত করা হয়েছে এখন পর্যন্ত, বাকি আসনগুলো কি আসলে জোটের জন্য রাখা হয়েছে কিনা সেটি একটি বিষয়, এটি একটু জানতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় যে নারী আসন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, কিংবা অনেকের দাবি ছিল এত শতাংশ, সেইখানে চূড়ান্ত না হলেও একটা আশা ছিল যে হয়তো একটা বড় সংখ্যক নারী প্রার্থী আপনাদের থেকেও আসবে, কিন্তু আসলো মাত্র 10 জন। 12 জন আসলো। আমি 12টা আসনে কিন্তু 10 জন, মানুষ আসলে মানুষ 10 জন, এবং খালেদা জিয়ার বাইরে মাত্র 9 জন। খালেদা জিয়ার বাইরে এখন 9 জন। তো একটু দুটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে আমি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে অর্থাৎ জাতীয় নির্বাহী কমিটিকে, বিএনপির চেয়ারম্যানকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন যে তার 237টি আসনে নমিনেশন তিনি চূড়ান্ত করেছেন, এবং এর ফলে বাংলাদেশে যে নির্বাচনী একটা আমেজ, নির্বাচনী একটা আবহাওয়া যেটা তৈরি হয়েছে, যেটা প্রয়োজন ছিল তৈরি হওয়া, এবং এর আগে আমাদের দেশে নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা শঙ্কা, আপনার একটা ধোঁয়াশা যে সৃষ্টি হয়েছিল বা চলছে, সেটাকে কিছুটা হলেও কাটিয়ে যে বিএনপি নির্বাচনের যে আমেজ তৈরি করেছে, এবং জামাত ইসলাম দেখেন আপনার অভ্যুত্থানের পরেই তাদের 300টি আসন ঘোষণা করেছে, এবং এখানে দেখবেন যে 237টি আসন আমরা ঘোষণা করেছি, অর্থাৎ বাদ বাকি যে আসনগুলো, কারণ এই নির্বাচনটা এটা অ্যালায়েন্সের নির্বাচন বা জোটের নির্বাচন, এটা একটা পলিটিক্যাল সংস্কৃতি, রাজনীতির নির্বাচনের সংস্কৃতি। আমরা প্রায় 67টা আসন এখনো ফাঁকা রয়েছে, যেহেতু আমরা একটা জোট করতে যাচ্ছি, আমার ধারণা এটা। এবং জামাত ইসলামের তাদের 300 আসন যদিও নমিনেশন দিয়ে দিয়েছে, তারাও হয়তো বা জোট করবে, কিন্তু আমরা যে জোট করতে যাচ্ছি সেটা জামাত ছাড়া যে জোট, আমাদের অন্যান্য সংগঠনের সাথে অ্যালাইনমেন্ট হতে পারে। এই যে নির্বাচনী আমেজটা তৈরি করার জন্য এটা আমরা বিএনপির ধন্যবাদ পাওয়ারই যোগ্য। নির্বাচনটা যে খুবই দরকার এটা তো আপনারা সবাই বুঝেন। এখন বলছেন নারী আসন, আমরা আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বলেছি যে আমরা 300 যে আসন, সেই আসন থেকে 5% নারী আমরা দিব। 5% মানে 15 জন আসে, তাই না? 5% 15 জন আসে। তো অলরেডি আমরা তো আপনাদের হিসাব মতে 10 জন দিয়েছি, 37টা আসন কিন্তু এখনো ফাঁকা আছে। অর্থাৎ নারীর আসনের যে কোটাটা আমরা কমিটমেন্ট করছি 15% আমরা এবার দিব, 15%। আর আপনার সংরক্ষিত 50টা, আমরা সবাই সেটা তো এমনি বাইরে, হিসাবের বাইরে। আর আমরা আবার ঐকমত্য কমিশনটা প্রস্তাবও দিয়েছি যে যদি 5% নারী প্রতিনিধি যেতে পারে তাহলে 50 আর 15 65টা হলো, এইভাবে কোনো এক সময় 100টা হবে, 2 বছর বা 3 টার্ম পরে 100টা হয়ে যাবে। বা এক সময় এমন হবে যে নারীরা ডাইরেক্ট 300 আসনের মধ্যে ঢুকে গেল, তখন আর সংরক্ষণ এইসব করার দরকার হচ্ছে না। এই থিওরি থেকে আমরা এবার 5%-এর একটা টার্গেট নিয়েছি, সেটা অলরেডি 10টা হয়েছে এই 237টার মধ্যে। এবং এই আসন আমরা নির্বাচনের এই 237টা আসন ডিক্লেয়ার করার ফলে যে নির্বাচনের যে আশঙ্কা তৈরি না হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, নির্বাচনী আমেজ তৈরিতে যে ঘাটতি হয়েছিল, সেটা অনেকটা কেটে গেছে। এখন একটা বক্তব্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু কর্ডিয়াল হতে হবে। প্রতিটা রাজনৈতিক দল কেউ নির্বাচন চায় না, এখন আর সেই পরিবেশ নেই। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্যরা, সবাই কিন্তু নির্বাচন চায়। এখন সরকার তার সে আন্তরিকতা দেখাতে হবে। কিন্তু আজকে আমি দেখলাম তারা বলল যে আরও 7 দিন সময় দিল
যে কেন দিল আমি বুঝলাম না। সেটি নিয়ে আপনার কাছে আসছি, তার আগে একটু এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই, যে ছোট করে একটু জানতে চাই যে আপনি বলছেন যে ধাপে ধাপে হয়তো 100 আসন বাড়বে, সেটি আসলে আপনাদের কি সেরকমের কোনো পরিকল্পনা আছে? কারণ আমরা এখন পর্যন্ত যাদেরই মনোনয়ন দিয়েছেন তারা ওই অর্থে আসলে আগেরই পুরনো কিংবা পুরনো কারো স্ত্রী সন্তান এই রকমের এই বলয়ের মধ্যেই আসলে। না দেখেন, এই যে নমিনেশন পুরনো, আমি তো আগেও নমিনেশন, আমি 4 বার, এবার 4 বার নমিনেশন পেলাম, তারপরে কি আমি পুরনো মানুষ আমাকে দেওয়া যাবে না? সেটা না, মানে আমরা বলছি নারী 15%, আমরা প্রথম যে 300 আসন কম্পিটিটিভ যে 300 আসন, এই আসনে আমরা 15%, 5% দিব। 5% দিলে অন্তত 15 জনকে আপনি দিতে বাধ্য, তারপর বেশি দিলে তো বেশি দিলেন। বুঝতে পারছি।